হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলার থেকে এত গরম লাগে, মানে মেন কথা কী বলো তো, ওই ঠান্ডায় শুয়ে সকালবেলায় যখন দরজাটা খুলে বাইরের দিকে আসি, এত গরম লাগে, মানে সব থেকে দিনের থেকে বেশি গরম লাগে ওই তখন। আমাদের ঘরে কি বলো তো, মানে এসি আমরা শুধু রাত্রিবেলায় শোয়ার সময় চালাই। তবে যেদিন প্রয়োজন হয়, ওই মাঝে মাঝে যেদিন বৃষ্টি হয় সেদিন আর দরকার হয় না, তখন জানলাটা খুলে দিয়ে অল আউট জ্বালিয়ে শুয়ে পড়ি, এসির দরকার হয় না। কারণ অনেক দিদিভাই আমাকে এর আগে কমেন্ট করে বলেছিল এসি কিনেছে, এরপরে বিল দিতে গিয়ে নাকি কান্নাকাটি করবে। সত্যিই তাই, যদি একটা বড় বিল আসে তখন তো মাথায় হাত উঠে যাবে, সেই কারণে একটু বুঝে শুনে চালাতে হয়। তবে দুদিন ধরে খুব গরম পড়েছে, দুদিন ধরে মানে প্রায় 4-5 ঘন্টা চালিয়েছি, তারপরে পাখা চালিয়ে দিয়েছি। আর আজকে এতটাই গরম লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে না একবার তো বাইরে বেরিয়েছি। তোমাদের দাদাভাই গাড়ি সরিয়েছে, সাইকেল বার করেছে, আমিও রান্নাঘরের একটু টুকিটাকি গোছাগাছির কাজগুলো করছিলাম, তখনই দেখছি প্রচুর গরম লাগছে। আবার চা করলো তোমাদের দাদাভাই, চা নিয়ে ঘরের ভেতরে বসে গিয়ে চা খেলাম। তারপরে দেখলাম না, ঘড়ির কাঁটাও সামনের দিকে আগাচ্ছে, এবার তো কাজগুলো হাত দিতে হবে, কারণ আবার দিদি চলে আসবে। দিদি আসার আগে মোটামুটি আমি আমার এই দিকের কাজগুলো কমপ্লিট করি, ঠাকুরের বাসনটা মাজি, টুকিটাকি যা জামাকাপড় ধোয়ার থাকে সেগুলো ধুয়ে ফেলি। তো তারপরে দিদি আসে, দিদির মতো করে আর একেবারে ঘরদোরটা গুছিয়ে নিই, মোছা হয়ে যায়। তো আজকেও কাজ সেরকমভাবেই শুরু করেছিলাম, তো দেখতে দেখতেই বুঝতে পারবে তারপরে ব্যাপারটা কি হলো। এই কারণে না, মানে কাজের লোকের ভরসা আমার একদম ভালো লাগে না। এখন আর কি করব বলো, শরীর দিচ্ছে না, আর কি করব, সেই কারণে ভরসা করা ছাড়া আর উপায় নেই। ওদিকে আমি জলের কাজগুলো করেই চলে এসেছি ভেতরে, দেখো তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় গোছাতে, কারণ ওর যাওয়ার কথা আছে, আজকে থাকার কথা আছে, এখনও ঠিক নেই। তো সেই কারণে ও বললো একটু জামা কাপড় গুছিয়ে দাও, যদি আমি না আসি 2 দিন থাকার প্ল্যান আছে। তো সেই কারণেই জামা কাপড়গুলো গোছাচ্ছি, ও যেগুলো নিয়ে যাবে। আর ওই ব্যাগগুলো মেয়ের ব্যাগ, জানো তো, মেয়ের পুরনো হয়ে যায়, প্রত্যেক বছরে বছরে ব্যাগ পাল্টায়। ওর মামা তো প্রতি বছরই জন্মদিনে ব্যাগ দেয়, তো পুরনো ব্যাগগুলোকে ওর বাবা নেয়, কাজে যাওয়ার সময় ইউজ করে। ওদিকে ঠাকুরের বাসন ধুতে ধুতে এত ফাস্ট চলে যাচ্ছে। আমি এমনি আজকে সকালবেলা উঠেছিলাম, তাড়াতাড়ি উঠে কাজে হাত দিয়েছিলাম, যে আমার আবার রক্তের রিপোর্ট করাতে যেতে হবে। তো না খেয়ে থাকতে বলেছে সকাল থেকে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাবো বলে ঠিক করেছি। উঠেওছি তাড়াতাড়ি, আমি ভাবলাম উনি আসবে তো 8টা 8:30টায়, তার আগে আমি আমার কাজগুলো করে নিই। ওদিকে জামা কাপড় ভিজিয়েছিলাম আর ঠাকুরের বাসনটা মাজবো, তার মধ্যে ঠাকুরের বাসনটা অর্ধেক মাজতে মাজতেই উনি চলে এসছে। ঘরদোরও কিছু পরিষ্কার করা হয়নি, তারপরে কোনো রকম বাসনটা মেজে জামা কাপড়টা আর এখনও কাচা হয়নি, এখন কাচবো, তারপরে স্নান করব। তাড়াতাড়ি করে ওই দিকটা করে দিয়ে মানে ঘরটা গুছিয়ে দিলাম, তাড়াতাড়ি করে খুব হুড়োপাড়ি করে ঘরটা গুছিয়ে দিলাম। তারপরে উনি বাসন মাজতে মাজতে তারপরে আমি গুছিয়ে দিলাম, ঘর মুছে বাইরে ঠাড়ে ধুয়ে একেবারে চলে গেল, কারণ ওনার একজনকে রিলেটিভ মারা গেছে। তো সেই কারণে আমাদের তো ফোন নাম্বার ওনাকে দেওয়া হয়নি, না হলে হয়তো আজকে ডুব মারতো। তো সেই কারণে সকাল সকাল এসে তাড়াতাড়ি কাজটা করে দিয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ির কাজ আমার একদম পছন্দ হয় না। সিঁড়ির ঘরটা একদম আজকে ভালো করে ধোয়ায়নি, কালকে তাও বলে বলে দিয়েছিলাম, ঠিক করে করেছিল। আজকে খাটের তলাটা মুছেনি, সিঁড়ির ঘরটা ভালো করে ধোয়ায়নি, রাস্তার সামনেটা জল দেয়নি। খুব ফাস্ট কাজ করেছে, 8 ঘন্টাও কাজ করেনি। তবে আজকে কিছু বললাম না যে ঠিক আছে চলো, এরকম কাজ করলে আমার হবে না। সিঁড়ির ঘরটা আমাদের ঘর থেকে ঝাড় দিয়ে সকালবেলা গাড়ি সাইকেল টাইকেল সব থাকে, তো ভালো করে ঝাড় দিয়ে বালিটা না ফেলে নিলে না পরিষ্কার হয় না, সিঁড়ির ঘরের মধ্যেই পুরো বালিটা থেকে যায়, তাহলে ঘর ঝাড় দেওয়া মোছার কোনো মানে হয় না। আর ও আজকে ঘরটা ভালো করে ঝাড়ও দেয়নি, তো সেই কারণে নোংরাটাও রয়ে গেছে ওইখানটায়, পুরোটা ঘরটাও বালি বালি রয়েছে, ঘরটাও ঝাড় দেওয়া হয়নি ভালো করে। কালকে আসলে বলবো যে তাড়াহুড়োই যখন ছিল তাহলে তুমি কাজটা নাই করতে পারতে আজকে। দিয়ে সিঁড়ির ঘরটা আবার আমাকে একটুখানি জল দিতে হবে। মিষ্টুর খাঁচাটা তো বাইরে বার করে দিই, ওই মিষ্টুর খাঁচার নোংরা ঠোংরাগুলো সব ভর্তি হয়ে আছে, আবার আমাকে ওগুলো গুছিয়ে দিলাম, ও বেরিয়ে যাক, তারপরে জামা কাপড়টা কেচে আবার ওই জায়গাগুলো একটু ধুয়ে তারপরে আমি স্নান করে আসবো। ঠিক আছে চলো, ও বেরিয়ে যাক, লাস্টে এইটুকুনি কাজ করবো।
সামনের দিনগুলো যে আমি কিভাবে কাটাবো সত্যি কথা এটা বুঝেই পাই না। তোমাদের দাদাভাই বেরোনোর পরেই যেই আমি এই কথাটা তোমাদের সঙ্গে বলছিলাম ও শুনতে পেয়েছে, ব্যাস চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। তো সেই কারণেই বলছি সামনের দিনগুলো যে আমি কিভাবে কাটাবো আমি বুঝতেই পারছি না। আসলে কী বলতো, যখন মেয়ে ছোট ছিল, মেয়ে যখন হয়েছিল তখন সত্যি কথা আমার ঘরবাড়ি এমন ছিল না, তখন কাজকর্মের ধরনও অন্যরকম ছিল, বয়সও কম ছিল, সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে কীভাবে যেন হয়ে গেছিলো। কিন্তু এখন সময়ের সাথে সাথে নিজে আমি অনেকটা পরিবর্তন হয়ে গেছি। ওই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে একটু ছুচিবাইও হয়ে গেছে শরীরের মধ্যে, এত বছরের অভ্যেস বুঝতেই পারছো। তো এটা তো যাওয়ার না। তবে আজকে দিদির কাজ দেখে একদম আমার পছন্দ হয়নি, তো তোমাদের প্রথমেই বললাম। তবে ঘরটা এখন আর কিছুই করব না, থাক। কারণ ওই যে বললাম আমার রক্তের রিপোর্ট করাতে যেতে হবে, আর একদমই না খেয়ে না এখন আর থাকতে পারি না, সকালবেলার থেকে এত খিদে পেয়ে যায়। তো সেই কারণে ভাবছি এদিকের কাজটা তাড়াতাড়ি করেই আমি চলে যাব। কুকুরগুলো খুব চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ? যাই হোক, তাড়াতাড়ি করে চলে যাব। তো দেখো জল এখনও আছে, 9টা বাজে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, আর আমিও এই জায়গাটা সিঁড়ির ঘরটায় 2 বালতি মতো জল দেব। স্টেশনে বেরাই কিন্তু যেন ভুলে যাই যে একটু হ্যান্ডেলওয়ালা বালতি নিয়ে আসবো। এই দুটো বালতিরই আমার হ্যান্ডেলগুলো মানে ভেঙে গেছে, তো সেই কারণে না সবথেকে বেশি অসুবিধা হয় এই চাগিয়ে চাগিয়ে জলটা তুলতে। তবে আজকে আর পাইপ লাগালাম না, যে চলো হয়েই যখন গেছে 2 বালতি একটু জল দিয়ে দিই ওপর থেকে, পরেরটা আবার পরে দেখা যাবে। আর এদিকে সিঁড়ির সামনেটাও একটু জল দিয়ে এরপরে জামা কাপড়গুলো কাচবো। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলাই, সেই কারণে আর ওপরে পাইপও দিইনি। দিদিও দেখলাম কলপাড়েই কাজ করেছিল, তো সে পাইপ আর লাগাতে হয়নি, আমিও আর পাইপ লাগাইনি, কলপাড়ে বসেই ধুয়ে নেব জামা কাপড়গুলো। কারণ আজকে সকালবেলার থেকে ওয়েদারটা মেঘলা, কিন্তু মেঘলার সাথে সাথে যে একটা বাজে গরম থাকে না, সেটা আছে। ছাদে আর যাব না, ঘরের সামনে থেকে যেই দড়িটা আছে ওটার মধ্যেই মেলবো, এদিক সেদিক করে মেলে দেবো। ছাদে আর যাব না। কালকে ছাদে গেছিলাম, আজকে আর যাব না ছাদে। কারণ কি বলতো, মেয়ে পড়তে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, যদি আবার বৃষ্টি টিষ্টি নেমে যায় তাহলে জামা কাপড়গুলো তখন আর তোলা হবে না। আর আমার আবার কি বলতো, জামা কাপড় ধোয়া জামা কাপড় যদি বৃষ্টির জলে ভেজে না, আমি আবার সেগুলো ধুয়ে দিই। কারণ এটা আমার মা জেঠিমাকে দেখতাম যে বৃষ্টির জলে জামা কাপড় ভিজে গেলে নাকি ওগুলো তিলা পড়ে যায়, তো সেগুলোকে আবার ধুয়ে আবার মেলতে হয়, সেই কারণে আর নিচেই মেলেছি। মেঘলা ওয়েদার দেখে বাইরে তো বেরালাম, তারপরে বাইরে বেরানোর সাথে সাথে রিপোর্ট করে এখন ঘরে ঢুকলাম, বাজে 11টা। তো এত গরম লাগছিল কি বলবো, কারণ ওই 2-4 ফোঁটা একটু সকালবেলা বৃষ্টি পড়লো, তারপরেই আবার রোদ্দুর। মানে আমি এখন আর সত্যি কথা বিশ্বাস করো, এখন আর না মানে এই যত সময় আগাচ্ছে আমি আর না কোনো কাজ ঠিক করে করতে পারছি না। তাই ভাবি দিনগুলো বাজার হাট থেকে শুরু করে সবই নিজের হাতে একটা করেছি, কিন্তু এখন আর পারছি না। এই দেখো বাজারে গেছি, মানে রিপোর্ট করে রক্ত দিয়ে তারপরে ওদিক থেকে একটু বাজারে গেছিলাম। খুব কটা দিন ধরে না খুব মনে হচ্ছে একটু খাসির মাংস খাই, তো সেটা আনতে গেছিলাম। কিন্তু পরে দেখতে পারবে রান্না আর করতে পারিনি, ওই যে শরীর সাথ দেয়নি আজকে আর। তো যাই হোক, দেখো এখানে আমি নিয়ে এসেছি, আর এসেই যা বাসন ছিল সেগুলো তো সব গুছিয়েই নিয়েছি। এখানেও কতগুলো বাসন ছিল, তো সেইগুলো সব তুলবো। এখানে মিষ্টুর শাক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই লেবু নিয়ে এসেছি, আর আম নিয়ে এসেছি। তো আম আনিনি, শুধু লেবু নিয়ে এসেছি, ভুলে গেছি, শুধু লেবুই নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো মাটন নিয়ে এসেছি, ওই 500-600 টাকার মতো নিয়ে এসেছিলাম। তো সেটাকেই এখন দেখলাম, ভাবলাম যে ঠিক আছে চলো একটু পাতলা করে ঝোল করে রান্না করব, খুব ইচ্ছে করছিল খেতে। তো ভাবলাম ঠিক আছে এখন আর করব না, এদিকেরগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, কারণ ঘরটা যেহেতু গোছানো বাকি আছে। ওই যে বললাম না, হুড়োপাড়ি করে তো গুছিয়ে দিয়েছিলাম, সোফাটা গোছানো, বিছানাটা গোছানো, এই গোছানোর কাজগুলো বাকি আছে, সেগুলো করব। জামা কাপড়টা আগে ছেড়ে নিলাম, এরপরে একটুখানি বসবো। আগে মনে হচ্ছে পাখাটার নিচে একটু বসি। আমাদের এই ডাইনিং টেবিলের সামনের পাখাটা না হেব্বি সুন্দর হাওয়া, এখান থেকে মনে হয় না উঠে গিয়ে অন্যদিকে কাজ করি। তো এই দিকের পাখাটা চালালে আবার গ্যাস জ্বালালে তখন পাখাটা বন্ধ করে দিতে হয়।
খিদেও পেয়ে গেছে। এসেই সঙ্গে সঙ্গে কি করেছি জানো তো, জামাকাপড়টা ছেড়ে আগে এক গ্লাস ছাতু গুলে খেয়েছি, তারপরে একটুখানি বসে টসে নিলাম। এরপরে কাটলাম হচ্ছে এখানে আম, শশা, পেয়ারা আর কটা মতো 4-5টা মতো লিচু ছিল, সেটাই একটু কেটে নিয়েছিলাম, কারণ মেয়েও পড়ে চলে এসছে। আর সকালবেলার খাবার আজকে হবে আম আর মুড়ি। আম দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার কিন্তু আগাগোড়াই বেশ ভালো লাগে, তবে এই সময়টা আমি দেখেছি যে আমার না খুব আমের প্রতি খুব একটা মানে খুব পরিমাণে এই বছর আমি আম খেয়েছি। এই 1-2 মাস ধরে ধরো প্রচুর আম খেয়েছি, আর আমের প্রতি যেন আমার একটুও অনিচ্ছা নেই। আর আম দিয়ে মুড়ি দিয়ে খেতে তো আমার এটা সবসময়ই ভালো লাগে, শুধু আম দিয়ে মেখে মুড়ি দিয়ে আর তার সঙ্গে একটু চিনি দিই। আর যেই আমগুলো খুব মিষ্টি থাকে সেগুলো আর চিনি দেওয়ার দরকার হয় না। মেয়েও খুব ভালো খায়, মেয়েকে বললাম তুই কি খাবি বল, না হলে গোলা রুটি করে দিচ্ছি। তো বললো না মা, আমাকে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দাও। আমার মেয়েও খুব ভালো খায়, পুরো আম দিয়ে মুড়ি দিয়ে একদম চটকে মাখি আর একটু ওপর থেকে অল্প করে চিনি দিয়ে দিই, হেব্বি ভালো লাগে খেতে। পিঠগুলো দিয়েই মুড়িটা মাখবো আর আঠিগুলো রেখে দিলাম, ওগুলো আমি আবার দুপুরবেলা খাবো। একেবারে ওই যে কেটে রেখেছি, যে কাঁঠার আলিশে না ফলগুলো খাওয়া হয় না, লেবুটা আমি মিস করি না, প্রত্যেক দিনই একটা করে লেবু খাওয়ার চেষ্টা করি। খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে আসলাম, এসে এবার বিছানাটা গোছাবো। বিছানাটা গোছাতে গিয়ে ভাবলাম চাদরটা তুলে দিই, কালকে দিদিকে বলেছি যে তুমি একটু আমাকে 1 বালতি মতো কেচে দিও। তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় আছে, আমারও বিছানার চাদর টাদরগুলো আছে, তো সেগুলো দিয়ে 1 বালতি মতো হবে, কালকে দিদিকে কাচাবো। এখন দিদির সঙ্গে কথাই হয়েছে, ওই যে তোমাদের বললাম না যে 1 বালতি করে কেচে দেবে, 100 টাকা করে নেবে। তো যেগুলো একটু ভারী ভারী সেগুলোই কাচাবো, আর রোজের জামা কাপড়গুলো আমি তো এখনও পারছি, তো যতদিন আমি পারবো ততদিন করি। সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকলে আমার খুব একটা সত্যি প্রবলেম হয় না, কাজ করতে আমার একটু অসুবিধা হচ্ছে না। আমি অনেককেই দেখি, কারণ অনেক বছর আগে মা হয়েছি, তো তখন সত্যি কথা যখন মেয়ে হয়েছিল, মেয়ে পেটে এসেছিলো, তখন আমি কিচ্ছু করিনি। পুরো 3 মাস সময় থেকে তোমাদের দাদাভাই চলে গেছিলো শিলিগুড়িতে, আর আমি ছিলাম আমার বাপের বাড়িতে। ওই সময় আমার মা আর দিদি আমাকে যা মানে যত্নে রেখেছিল বলার মতো না। তো তখন আমি কিচ্ছু করিনি, তো তখনের ব্যাপারটা আলাদা, মানে অর্ধেক জিনিস মনে হয় ভুলেও গেছি, ঠিক করে মনেও পড়ে না। তো যাই হোক, কিন্তু এখন তো সংসার পুরো আমার সাজানো গোছানো সংসার, এটা ফেলে রেখে আমি আর কোথায় যাব বলো? কোথাও গিয়ে তো শান্তি নেই, কারণ মেয়ের পড়া আছে, মেয়ের পরীক্ষা আছে, কোথাও গিয়ে কোথাও শান্তি পাবো না। না হওয়ার আগে বলো আর না হওয়ার পরে বলো, এখানেই আমাকে থাকতে হবে। তো সেই কারণে মনের জোরটা কোনো সময়ই হারাই না। শরীরে যতটাই কষ্ট হয়, ওই কাজের মধ্যে যখন থাকি সেই কষ্টটা আর মালুম হয় না, কিন্তু ওই দিনের শেষে গিয়ে যখন কাজটা শেষ করি না, তারপরে যে পিঠে ব্যথা, পায়ে ব্যথা, পা ফুলে যাচ্ছে, অসহ্য পা যন্ত্রণা, পিঠ যন্ত্রণা, এইগুলো নিয়ে খুব কষ্ট পাই, সারা রাত একটু ঠিক করে ঘুমাতেও পারি না। এই শারীরিক প্রবলেমগুলো এখন আস্তে আস্তে সমস্ত দেখি উঠছে। তো যাই হোক, দেখা যাক কতদিন সুস্থ থাকি। ঠাকুরকে একটাই ডাকি যে আমি যেন সুস্থ থাকি, যেইভাবে সংসারে করে যাচ্ছি আগে থেকে পরে অবধি যেন এইভাবেই করতে পারি। নতুন বালিশের ওয়ার এনেছি, দেখো আমাদের বালিশের ওয়ার কিন্তু ভালোই আছে, কিন্তু আমার বালিশগুলোর যা অবস্থা, ঠিক করব করে করাও হচ্ছে না। আর যখন ভাবি করব তখন আর ওই লেপালাগুলো আসে না। তো এরপরে ঠিকই করেছি, যেদিনকেই ঢুকবে আগে ওই বালিশগুলোকে ঠিক করব। কালকে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায়, তো বালিশের ওয়ার নিয়ে এসেছিলাম, বালিশের ওয়ার আর টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম, তো সেগুলোই ঠিকঠাক করে রাখবো। আর বালিশের ওয়ারটা এনেছি যখন, ভাবলাম নতুন জিনিস এনে আমার আবার রেখে দিতে ইচ্ছে করে না। বালিশের ওয়ারটা এনে সঙ্গে সঙ্গেই বালিশের মধ্যে পরিয়ে দিলাম। বালিশের ওয়ার কিন্তু ভেতরে আছে, যে কটা ভালো আছে সে কটা মানে ছিঁড়ে গেছে, সেগুলোর ওয়ার রেখে দিয়ে আর 2টো ওয়ার খুলে দিয়েছি। এবার বিছানার চাদরটাও চেঞ্জ করব, আর আগে বিছানার চাদর চেঞ্জ করলেই চেয়ারটা নিয়ে এসে পাখাটাকে মুছে দিতাম। তো এখন বিছানার চাদর তুলেই আগে একবার পাখার দিকে তাকালাম, একবার এসিটার দিকে তাকালাম যে মুছলে একটু ভালো হতো। তারপরে ভাবলাম না, চলো, মেয়েও গেছে গিয়ে স্নান করতে, আর ওকেও বলতে মনে নেই, আর নিজে আর চেয়ারের ওপরে রিস্ক নিয়ে উঠবো না, যদি পড়ে ঠরে যাই। তো সেই কারণে আর উঠিনি, বিছানার চাদরটা পাল্টে দিলাম, আর এবারে ঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব। এর
আগে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে পম্পা তুমি এই বিছানার চাদরটা কোথা থেকে কিনেছো, কত দিয়ে কিনেছো। তো এটা তো আমি পুজোর সময় কিনেছি, তোমাদের এর আগেও আমি বলেছিলাম। ওই বৌদির বাড়ির থেকে যে জামা কাপড় নিয়ে এসেছিলাম, তখন ওই বৌদির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, 450 টাকা নিয়েছিল বৌদি। তবে বাজারে ক্যাশ টাকায় কিনতে গেলে জানো তো এগুলো 300 350-র মধ্যে হয়ে যায়। কারণ আমি ওই পিঙ্ক কালারের সেম এরকম একটা চাদর ছিল, ওই চাদরটা আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই বছর সেলে খুব ইচ্ছে ছিল কয়েকটা বিছানার চাদর কেনার, কিন্তু আর কিনতে পারিনি। সেলে এবার আর কিছুই কেনা হয়নি, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কিছুই এই বছর আর চৈত্র সেলের কিছুই করা হয়নি, কারণ ওই সময় মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, মার পেছনে প্রচুর খরচা হচ্ছিল। আর সত্যি কথা বলতে তখন মন মানসিকতাও ছিল না যে নিজেরা কেনাকাটা করবো ঠরবো, সেই সময় মানে এমন একটা সময় গেছিলো। তাই যাই হোক, এখন মা অনেক সুস্থ আছে, আর এই দুদিনের মধ্যে মাও আসবে আবার আমার কাছে। বললাম আমি কটা দিন এসে থেকে যাও, মারও মনটা চাইছে। বাপের বাড়ির ওদিকে জল তো, আমি যাওয়ার রিস্ক নিচ্ছি না, বুঝেছো। জামাই ষষ্ঠীতে গেছিলাম, কিন্তু জামাই ষষ্ঠীতে একদিন থেকেই চলে এসেছি। আর এখন আর যাব না, কারণ রাস্তাঘাট প্রচুর স্লিপ, ঘরের সামনে প্রচুর জল জমে আছে। তো সেই কারণে মাকে বলেছি এইবার মনে হয় তোমাদের বাড়িতে আর কবে যাব কোনো ঠিক নেই। জানি না হওয়ার আগে আর যেতে পারবো নাকি, আবার হওয়ার পরে তো কোনো প্রশ্নই নেই, আর যাওয়া হবে না। কবে যে আবার বাপের বাড়ির মুখ দেখবো ভগবানই জানে। তো দেখো ওদিকের কাজকর্ম সমস্ত কিছু শেষ করে মাটনটা ধুয়ে নিয়েছি। এই যে এই কাজটা করতে নিয়েছি না, কেন জানি না, মাছ মাংস সত্যি কথাই এখন আমি আর খেতে পারছি না, কিন্তু এক এক সময় মনটা খুব চায় জানো তো। কালকে মনটা চাইছিল তোমাদের দাদাভাইকে বলার সাথে সাথেই ও বলেছিল আমি তো থাকবো না, তুমি নিয়ে এসো। তো দেখো এই যে নিয়েও এসেছিলাম, মনে মনে ভেবেও ছিলাম যে রান্না করব, কিন্তু এত কাজ করতে করতে শরীরটা খারাপ লাগছিল, গা হাত পা কাঁপছিল, আমার কিচ্ছু ভাল লাগছিল না। তারপরে রান্না ওইদিকের কাজ টাজ করে এসে মাংসটা যেই না ধুতে নিয়েছি, ব্যাস আমার যেন পুরো গাটা গুলিয়ে উঠেছে। কিন্তু কি করব, মাংসটা এনে এইভাবে রেখে দেবো, ভাবলাম না চলো যতই কষ্ট হোক ধুয়ে তো এটাকে একটু সব মশলাপাতি মাখিয়ে রাখি। সব গুঁড়ো মশলা দিয়েছি, টক দই দিয়েছি আর সর্ষের তেল, এইভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে আর করব না, থাক এটা, কারণ আমার একদম ভাল লাগছে না। যদি আমি করি তো ভালো কথা, না হলে দিদিকে দিয়ে পাঠিয়ে দেবো, দিদি করবে, করে আমাকে 2 পিস মতো দেবে যদি আমি খেতে পারি। আর আরও করলাম না, যেহেতু তোমাদের দাদাভাইও আসবে না বললো, ওই কারণে আরও মনটা চাইলো না যে করি। তো যাই হোক দেখো মাংসটা ঢুকিয়ে রেখে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, আর ওদিকে ভাতও বসাবো, বা চাল ধুয়ে রেডি করে রেখেছি। আর ওদিকে করতে নিলাম কি জানো, ভাত করব, আলু সেদ্ধ দেবো, আর ওইখানে মুগ ডাল আমি ধুয়ে রেখেছি, তো মুগ ডালটা সেদ্ধ বসাবো। এই দেখো সেই কালকে তোমাদের বললাম না হাতা খুন্তি রাখার জন্য ওটা কিনেছি, ওইটাকে ওইখানটায় রেখেছি, বেশ সুবিধা হয় জানো তো। ওরকম আরেকটা কিনবো চামচ রাখার জন্য। তো যাই হোক এখানে মুগ ডালটাই আগে বসাই, মুগ ডালটা বসিয়ে এরপরে আমি ঘরটা মুছবো, কারণ ওই যে বললাম সকালবেলার কাজ আমার একদম পছন্দ হয়নি। তো আমি যেহেতু আবার ঝাড়া মোছা সমস্ত কিছু করেছি, অন্যদিন আমার হয় না জানো তো, কিন্তু আজকে আমার একদম মনটা চাইছে না যে ঘরটা এইভাবে রেখে দিই। এদিকে ডালটা বসিয়ে রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, ডালটাও বসিয়ে দিলাম, এরপরে ঘরটা মুছবো। আর এই দেখো করব হচ্ছে এখানে ভেন্ডি ভাজা, তো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা, তো এই দিয়েই খাবো। সত্যি কথা বলতে মাছ মাংস এখন আমার একটুও ভালো লাগে না খেতে, শাক পাতা এগুলো খুব ভালো লাগে। আর দেখো এখানে চলে এসেছি, বেসিনটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, ভাবলাম বেসিনটাকেও একটু পরিষ্কার করে দিই। তো এগুলোই না একেক সময় আমি কাজ করি, আর একেক সময় ভাবি যে আমি এই কাজগুলো আর 2 মাস পর কি করে করব। মানে আমার কি আদৌ শরীর দেবে, আমি কি আর পারবো। আর সত্যি কথা বলতে সবথেকে আমার একটা বিশেষ কারণে জানো তো আমার খুব একটা ভয় করছে, কেন জানি না আমার একটা ভয় করছে, মানে এত বছর আগের অভিজ্ঞতা তো সেই কারণে আমার যেন খুব একটা ভয় করছে। মানে আবার সেই সিজারের যদি হয়, আমি ওটাই ভাবছি, সিজারটাই আগে ভাবছি যে সিজারেই যদি হয়, আবার সেই পেট কাটা, কাটা জায়গার থেকেই কাটা, আবার সেই কষ্ট, আবার সেই শিরায় ইঞ্জেকশন, মানে এইগুলো ভেবে ভেবে না আমি আরও অস্থির হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে যত সময় আগাচ্ছে বিশ্বাস করো আমি যেন এগুলো ভাবতে ভাবতে আমার আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে আমি এই টেনশনগুলো নিতে পারছি না। তো সেই কারণে আমার যেন মানে আমি এই কাজ করব কি, এক একটা কাজ করি আর আমি মনে মনে ভাবি যে আমি পরে কি করব,
পরে কি আর এইগুলো করতে পারবো, আবার কবে সুস্থ হব, আবার ঠিকঠাক হবে কি না। কারণ সত্যি কথা বলতে এখন যা এক একটা হসপিটালের গল্প শুনি, মানে মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে। যাই হোক, পরিষ্কার করে দিলাম, অনেক দিন পরিষ্কার করা হয় না, ভাবছি যতদিন না মানে ভালো আছি করতে পারছি ততদিন করি। তো দেখো এখানে সুন্দর করে বেসিনটাও পরিষ্কার করলাম, আর এখানে সঙ্গে টাইলসগুলোও মুছে দিলাম। এগুলো আজকে করতাম না, ভাবলাম যেহেতু ঘরটা মুছবই, কালকের থেকে আবার দিদি আসবে সকালবেলায় করে দিয়ে যাবে, ঘরটা যখন মুছবই তাহলে একটা কাজ করি, এগুলোকেও একটু পরিষ্কার করে দিই। চলো এরপরে জলটা নিয়ে এসে ঘরটা মুছে নিই, তারপরে এসে বাদবাকি যেইটুকুনি আছে সেইটুকু করব। মেয়ের তো স্নান হয়েই গেছে, ওই দেখো জামা কাপড়গুলো সব তুলে এনে রেখেছি। ওই যে আবার একটু মেঘলা মেঘলা করেছে, তো মেঘলা মেঘলার জন্যই আবার গরমটাও প্রচুর ছেড়েছে। বৃষ্টি হলে একরকম, আর এই মেঘলা মেঘলা থেকে তো আরও ভয়ানক হয়ে যায়। ঘরটা মুছে এরপরে মনে হচ্ছে কতক্ষণে একটুখানি গায়ে জল ঢালবো। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম জানো তো, যে ঘর পোছা টোছার জন্য এখনই আমার লোকের দরকার নেই। সত্যি কথা বলতে এই মপ দিয়ে আমি ঘর মুছি তো আমার কিন্তু একটু কষ্ট হয় না। হ্যাঁ, একটু কষ্ট হয় না এটা বলা ভুল, একটু তো কষ্ট হয়, পেটের মধ্যে চাপটা পড়ে, কিন্তু আমার সেরকম একটা কষ্ট এখনও হতো না। আমার মনে হয় নিজের কাজটা আমি নিজে করলেই একটু শান্তি পেতাম। কিন্তু ওই যে তোমাদের দাদাভাই, ও তো জানেই না, আজকে যেহেতু কাজে গেছে, ও থাকলে আমাকে কিছুতেই এটা মুছতে দিত না। তো সেই কারণে আমি যে দুবার মুছছি তাও মেয়েও চেঁচামেচি করছে, কি দরকার মা, মুছে দিয়েছে তো, একবার ঝেড়ে নাও। আসলে কি বলো তো, ওই যে আমার বলি না একটু খুঁতখুতানি স্বভাব আছে, তো সেই কারণে আমি মনে হচ্ছে শান্তি হচ্ছে না, যে সব কাজগুলো করলাম, সব কিছু পরিষ্কার করলাম, আবার ঘরটা মুছবো না, এরকমভাবে রেখে দেবো, ইচ্ছে করলো না, সেই কারণেই মুছে নিলাম। আর আমার এই মপের লাঠিটা তো মানে স্ট্যান্ডটা তো নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে একটু কষ্ট হয়, ওটা চেপড়ানো যায় না বলে। মিষ্টুর খাঁচাটা বাইরেই রেখেছি, এখন ওর জন্য আমাকে সিঁড়ির ঘরটায় আবার একটু জল দিতে হবে। কেন দেখো, ওই দেখো পুরো টয়লেট করেছে, এমনভাবে পড়েছে, আমি ওটা আর মুছলাম না, যে পুরো মপের স্ট্যান্ডটার মধ্যে লেগে যাবে ওর টয়লেটগুলো। তো ফিনাইল জল যেটা ছিল ওটাই সিঁড়ির মধ্যে দিয়ে আর এক বালতি মতো জল দেবো এখন, দিয়ে ব্যাস এবার স্নান করব। আর ভাল লাগছে না, শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পিঠটা একটু বিছানায় ঠেকাবো। কিন্তু তা এখন হবে না, মেয়ে ওদিকে পুজো দেবে আর আমি এদিকে ভাজাটা করব। মেয়ে তো ভাজা খাবে না, মেয়ে খাবে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাখা করেছি, আর খাবে হচ্ছে ওই চিপস নিয়ে এসছে দোকান থেকে। আমারও আর ডিম ঠিম খেতে ইচ্ছে করছে না, আমি এই ভেন্ডিটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু ভাজলাম, এটা দিয়ে আমার হয়ে যাবে। এরকম মেয়ে পুজো করেছে, ভাবলাম চলো অনেক দিন ঠাকুর তোমাদের দেখাই না, আজকে গোপাল সোনাকে দেখিয়ে মা লক্ষ্মীকে দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। তো দুপুর অবধিই রেখেছি, কারণ ওই যে বলি না এখন শরীর কীরকম থাকে তার কোনো ঠিক নেই, বিকেলের পর থেকে আর কিচ্ছু ইচ্ছে করে না। তো চলো এই ভগবানের দর্শন করিয়ে তোমাদের আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীর সুস্থ থাকলে প্রত্যেক দিনই অল্প স্বল্প ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা আগের দিনের ভিডিওতে সবাই কমেন্ট করে এই কথাটাই বলেছো। চলো চেষ্টা করব আমার ভালোবাসার মানুষগুলোর কথা রাখার। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।